দর্শক আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে, সাথে আছি আমি আতিকুর রহমান। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনাম। এবার ফারাক্কার সব গেট খুলে দিল ভারত, উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা। ইসরায়েল হিজবুল্লাহর হামলা পাল্টা হামলা, জোরালো হচ্ছে যুদ্ধের শঙ্কা। প্রধান শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত আয়োজনে যাব। এবার ফারাক্কা ব্যারেজের 109টির সবগুলো গেট খুলে দিয়েছে ভারত। একদিনে বাংলাদেশের দিকে ছাড়া হয়েছে 11 লাখ কিউসেক পানি। ব্যারেজ কর্তৃপক্ষ জানায়, বিহার ঝাড়খণ্ডে বন্যার পানি বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পানি ছাড়ার বিষয়ে বাংলাদেশকে প্রতিনিয়ত তথ্য দেওয়া হচ্ছে বলেও দাবি সংশ্লিষ্টদের। এছাড়া ভারতের চলমান বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়েও আগে থেকেই জানানো হয়েছে বাংলাদেশকে। ফারাক্কা ব্যারেজ খুলে দেয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় বন্যার আশঙ্কা করা হচ্ছে। দর্শককে নিয়ে আরো জানাতে ভারতের পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, একটু জানতে চাই, এই যে সবগুলো গেট ফারাক্কার খুলে দেওয়া হলো, এর ফলে পশ্চিমবঙ্গের কোন কোন এরিয়ায় এবং বাংলাদেশের কোন কোন এরিয়াতে আসলে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করতে পারে, কি জানা যাচ্ছে? দেখুন, একটা কথা পরিষ্কার যে এই মুহূর্তে 11.5 লক্ষ কিউসেকের বেশি পানি বাংলাদেশের অভিমুখে ছাড়া হয়েছে। মূলত নেপালে যে বর্ষণ হচ্ছে এবং সেই বর্ষণের প্রভাব কিন্তু মূলত পড়েছে বিহার এবং ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে বিগত 3 দিন ধরে বর্ষা রয়েছে এবং সেই সব এলাকা অর্থাৎ বিহারের পাটনা শহর পর্যন্ত কিন্তু জলের তলায় রয়েছে এবং সেখানে একটা বৃহৎ বন্যার যে পরিস্থিতি সেটা কিন্তু সৃষ্টি হয়েছে। এবং দক্ষিণ যে নেপাল, সেই নেপালের এখনো কিন্তু যে একেবারে যেটা বলা পাহাড়ি ঢল, সেটা কিন্তু এখনো বলা হচ্ছে প্রপার নামেনি। সেটা যদি প্রপার নেমে যায় সেক্ষেত্রে কিন্তু এই 11 লক্ষ কিউসেক পানি সেটা 27 লক্ষ কিউসেকে দাঁড়াতে পারে। সেক্ষেত্রে একমাত্র বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং একেবারে যেটা বাংলাদেশের উত্তরাঞ্চল, সেটা কিন্তু তলিয়ে যাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। দক্ষিণাঞ্চলের একাধিক জেলায় প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে উত্তরাঞ্চলের বাংলাদেশের ক্ষেত্রে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র মুর্শিদাবাদ জেলা কিন্তু এফেক্টেড হতে পারে। এছাড়া বিহার এবং ঝাড়খণ্ডের কিন্তু একাধিক শহর এখনো পর্যন্ত জলের তলায় রয়েছে এবং এই জলাবদ্ধতা কাটাতেই কিন্তু মূলত ফারাক্কা বাঁধ খোলা হচ্ছে। ফারাক্কা বাঁধের যে ডেঞ্জার পয়েন্ট সেটা কিন্তু গত শনিবার অতিক্রম করেছিল এবং তারপরেই কিন্তু একে একে জলকপাট সেটা কিন্তু খুলে দেওয়া হয়। এবং সবথেকে বড় জিনিস যেটা, সেটা কিন্তু তিস্তা বা ফেনী নদীর মতো নয়। এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ এবং ভারতের একটা যৌথ মেকানিজম সেটা কিন্তু সারা বছর কাজ করে। বিশেষ করে বন্যার সময়, এই যে বর্ষাকালীন সময়টা, এটা কিন্তু যে ভারত বাংলাদেশের একেবারে নদী যেসব বিশেষজ্ঞ বা নদী কমিটিগুলি রয়েছে বা বাংলাদেশের যে সেচ দপ্তর রয়েছে, তাদের সাথে কিন্তু ওয়েল কানেক্টেড রয়েছে এবং প্রতি মুহূর্তের আপডেট সেটা কিন্তু বাংলাদেশকে দেওয়া হচ্ছে। ফলে বাংলাদেশের তরফেও কিন্তু যে প্রস্তুতি, সেই প্রস্তুতি রয়েছে এবং ফলে বাংলাদেশের ক্ষেত্রেও যে খুব বড় সমস্যা খুব তাড়াতাড়ি দেখা দেবে ব্যাপারটা এমন নয়। এবং তারা কিন্তু বাংলাদেশের নদী পাড়ের যে মানুষ, তাদের কিন্তু সচেতন করার একটা পর্যাপ্ত সময় পাবে। এখন দেখার বিষয় যে দক্ষিণ নেপাল থেকে যে পাহাড়ি ঢলের কথা আশঙ্কা করা হচ্ছে, সেই পাহাড়ি ঢল আজ বা কালের মধ্যে নামে কিনা। কারণ এখনো পর্যন্ত যে রিভার বেডের পানি, অর্থাৎ পদ্মায় কিন্তু যে রিভারে যে জল পরিবহন করার ক্যাপাসিটি সেটা কিন্তু অনেক বেশি এবং 11 লক্ষ কিউসেক কিন্তু পদ্মার জন্য সেটা কিন্তু বেশ ধারণ ক্ষমতাযুক্ত পানি এবং তার জন্য কিন্তু খুব বড় বেশি বিপদের সংখ্যা কিন্তু এখনো নেই। তবে এর থেকে বেশি পানি বেড়ে গেলে সেক্ষেত্রে কিন্তু আজকেই যেটা দেখা গিয়েছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ এলাকা, সেখানে কিন্তু বেশ পানি কিন্তু ছুঁইছে এবং সেখানে 11টার কাছে গ্রাম, সে গ্রামের কিন্তু একটা বড় অংশ খালি করা হয়েছে কারণ সেখানে বন্যার আশঙ্কা সেটা কিন্তু দেখা দিয়েছিল। এবং এর থেকে যদি বেশি পানি বাড়ে সেটা কিন্তু রাতারাতি সেখানে একটা সমস্যা তৈরি হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ কিছুটা সময় পাবে এবং সেখানে মানুষের কাছে এবং সেখানে সেচ দপ্তর তারাও কিছুটা মানুষকে সতর্ক করার সময় পাবে। এখনো পর্যন্ত একটা জিনিস পরিষ্কার যে পাহাড়ি ঢল নেপাল থেকে না নামলে খুব বড় আশঙ্কা নেই। তবে রিভার বেডে এই মুহূর্তে যা পানি রয়েছে সেটা কিন্তু আজকের জন্য বা আগামী কালের জন্য যথেষ্ট রয়েছে এবং এর বেশি হয়ে গেলে সেটা কিন্তু আশঙ্কা। আতিক। জি শুভজিৎ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী শুভজিৎ পুততুণ্ড যুক্ত হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে। পরের প্রসঙ্গে যাব। ইসরায়েলের হিজবুল্লাহর 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর জোরালো হচ্ছে যুদ্ধের শঙ্কা। তেল আবিবের গিলাদ ঘাঁটিতে বড় ক্ষয়ক্ষতির দাবি লেবাননের গোষ্ঠীটির। গাজায় আগ্রাসন না থামালে পাল্টা হামলা অব্যাহত থাকবে, হুঁশিয়ারি তাদের। 10 মাসের যুদ্ধে জায়নবাদীদের ভূখণ্ডে লেবাননের সবচেয়ে বড় হামলা।
2006 সালে যেই হেজবুল্লাহকে তুলোধুনো করেছিল ইসরায়েল, সময়ের ব্যবধানে আজ তারা ছেড়ে কথা বলছে না তেল আবিবকে, যার ফলশ্রুতিতে আগাম ঘোষণা দিয়ে কমান্ডার শুকুর হত্যার বদলা নিল গোষ্ঠীটি। তবে এই হামলার পর আলোচনায় এসেছে হেজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর বক্তব্য, যেখানে তিনি বলেন বড় ক্ষয়ক্ষতি হয়েছে তেল আবিবের গিলাদ ঘাঁটিতে। তবে এ দাবি নাকচ করেছে ইসরায়েল। আইডিএফ জানায় একজন আহত ব্যক্তি ছাড়া নেই কোনো হতাহত। বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশপথেই বিধ্বস্ত করেছে তারা। এরপরই উঠেছে প্রশ্ন, তবে কি নিজেদের ক্ষয়ক্ষতির তথ্য লুকাচ্ছেন নেতানিয়াহু? আমাদের হামলা সফল হয়েছে, এর ফলাফলও সন্তোষজনক। কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যার বদলা নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। এই হামলার মাধ্যমে তা শেষ হলো। আমাদের বিশ্বাস এই অভিযানের পর আরও সহজ হবে যুদ্ধবিরতির আলোচনা, আমাদের পাল্টা প্রতিরোধে শান্তি ফিরুক গাজায়। রোববারের বক্তব্যে নাসরাল্লাহ আরও বলেন, প্রথম দফা হামলা শেষ হয়েছে, তবে গাজা না ছাড়া পর্যন্ত থামবে না তাদের সংগ্রাম। এতে দুই দেশে বড় যুদ্ধের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তবে এতে বিন্দু মাত্র বিচলিত নন লেবাননের সাধারণ মানুষ, বরং নাসরাল্লাহর বক্তব্যকে যৌক্তিক মনে করছেন তারা। যুদ্ধ নিয়ে বিচলিত নই। আমাদের সামরিক নীতিকে আমরা বেসামরিকদের ওপর হামলা করি না, বরং চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত ছিনিয়ে নেয়ার নীতিতে আমরা বিশ্বাসী। في حس وطني كبير اليوم قال للناس كلها نحن ما بنسكت عن حقنا لانه ربينا هيك। হাসান নাসরুল্লাহর বক্তব্য আমাদেরকে উজ্জীবিত করে, শুধু লেবাননের নাগরিকদের নয়, সমগ্র মুসলিমদের জন্য তার বক্তব্য একটি আদর্শ। যদি যুদ্ধ শুরু হয়, সৃষ্টিকর্তার দয়ায় জয় আমাদেরই হবে। এক সময় সামরিকভাবে অপেক্ষাকৃত দুর্বল ছিল লেবাননের সশস্ত্র এই গোষ্ঠী। তবে গেল দশকে সমর ভাণ্ডারে এসেছে প্রাচুর্যতা। যুদ্ধের 10 মাসে লাগাতার ইসরায়েলে হামলা চালালেও লেবাননের গণমাধ্যম বলছে এখনও হেজবুল্লাহর 95% সামরিক দক্ষতা ব্যবহৃত হয়নি। গেল জুন মাসে পেন্টাগনের একটি প্রতিবেদনে দেখা যায়, যুদ্ধ পর্যন্ত গড়ালে জয়ের সম্ভাবনা কম নেতানিয়াহুর। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। নজিরবিহীন সন্ত্রাসী হামলার সাক্ষী হলো পাকিস্তান। বেলুচিস্তানের একাধিক স্থানে হামলায় প্রাণ গেছে 40 জনের। মুসাখাইল জেলার বারাসামে বাস ও ট্রাক থেকে যাত্রীদের নামিয়ে অন্তত 23 জনকে গুলি করে বিচ্ছিন্নতাবাদীরা। পরবর্তীতে 10টি গাড়িতে আগুনও দেন বন্দুকধারীরা। মুসাখাইলে হামলার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি। এছাড়া বিভিন্ন এলাকার রেললাইন, পুলিশ স্টেশন ও মহাসড়কে হামলায় প্রাণ গেছে আরও কয়েকজনের। এদিকে বিচ্ছিন্নতাবাদীদের সাথে পুলিশ ও সেনাবাহিনীর সংঘর্ষে অন্তত 21 সন্ত্রাসী নিহত হয়েছে। এ ঘটনায় শোক জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে রিপোর্ট যে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ইউক্রেনে আরও জোরালো হচ্ছে রুশ আগ্রাসন। রাতভর কয়েকটি শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেছে 4 জনের, আহত অন্তত 37 জন। ইউক্রেনের চেরনিহিভ, সুমি, খার্কিভ ও দোনেৎস্কে একসাথে চালানো হয় হামলা। এসব হামলায় ইস্কান্দর এম ব্যালিস্টিক ও ইস্কান্দর কে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বেশ কিছু ড্রোন ব্যবহার করেছে মস্কো, দাবি কিয়েভের। এছাড়া সুমি অঞ্চলে বিমান হামলায় নিহত হয়েছেন 2 জন। সবচেয়ে বেশি অবকাঠামোগত ক্ষতি হয়েছে খার্কিভে। কোরীয় দ্বীপে চলমান উত্তেজনার মধ্যেই এবার আত্মঘাতী ড্রোন পরীক্ষা করল উত্তর কোরিয়া। কৌশলগত পদাতিক বাহিনী ও বিশেষ অভিযান ইউনিটে ব্যবহার করতে এসব ড্রোনের আরও বেশি উৎপাদন বাড়ানোর নির্দেশ দেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। তবে এগুলোর কর্মক্ষমতা নিয়ে আরও বিশ্লেষণ প্রয়োজন বলছে দক্ষিণ কোরিয়া। ময়লা ভর্তি বেলুন পাঠানো, লাউডস্পিকারে চালানো কিংবা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ কর্মসূচি। উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার দুপক্ষের পাল্টাপাল্টি এমন কর্মকাণ্ডে প্রতিনিয়ত উত্তেজনা বেড়েই চলেছে কোরীয় উপদ্বীপে। এবার আত্মঘাতী ড্রোন পরীক্ষা করল উত্তর কোরিয়া। সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ জানিয়েছে, নিজ দেশে তৈরি ড্রোনগুলো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম কিনা সেসব পর্যবেক্ষণ করেন সর্বোচ্চ নেতা কিম জং উন।
দেশটির একাডেমি অব ডিফেন্স সায়েন্সের ড্রোন ইনস্টিটিউট পরিদর্শন করেন কিম। এসব আত্মঘাতী ড্রোন পানির নিচে আক্রমণ, কৌশলগত নিরীক্ষণ সহ নানামুখী হামলা চালাতে সক্ষম। এদিকে যুদ্ধাস্ত্র হওয়ায় এই ড্রোন উন্মোচনে বেশ চিন্তায় পড়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির সামরিক বাহিনী বলছে এগুলোর কার্যক্ষমতা নিয়ে আরও বিশ্লেষণ প্রয়োজন। কোরীয় দ্বীপে সপ্তাহ জুড়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যৌথ সামরিক মহড়ার মধ্যেই উত্তর কোরিয়ার এই ড্রোন পরীক্ষা। যৌথ মহড়াকে উস্কানি হিসেবেই দেখছে পিয়ংইয়ং। জবাবে নিজেদের যুদ্ধের সক্ষমতা বাড়িয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও পারমাণবিক কর্মসূচি অগ্রগতি চালাচ্ছে কিম প্রশাসন। আর সিউলের দাবি, পিয়ংইয়ং এর ক্রমবর্ধমান হুমকি প্রতিরোধে সতর্কতার অংশ হিসেবেই ওয়াশিংটনের সঙ্গে তাদের এই মহড়া। জান্নাতুল সাদিয়া, চ্যানেল 24। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে পর্যায়ে আরও একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। ইসরায়েলে লেবাননের পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে তেল আবিবের গিলাদ ঘাঁটি। এক বক্তব্যেই দাবি করেছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ। তবে ক্ষয়ক্ষতির ব্যাপারটি অস্বীকার করছে ইসরায়েল। এদিকে গাজায় অব্যাহত রয়েছে আগ্রাসন। মধ্য গাজায় জায়নবাদীদের হামলায় বিধ্বস্ত হয় একাধিক আবাসিক ভবন। এতে প্রাণ যায় শিশুসহ 5 ফিলিস্তিনির। জয়তুন অঞ্চলে নিহত হন আরও 3 জন। মহাকাশে প্রায় 2 মাস ধরে আটকা পড়েছেন ভারতীয় মার্কিন নভোচারী সুনিতা উইলিয়ামস ও ব্যারি উইলমোর। তাদের পৃথিবীতে ফেরানোর উদ্যোগ নিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তবে এই 2 নভোচারীকে অপেক্ষা করতে হবে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। অবশেষে মহাকাশে আটকে পড়া 2 নভোচারীকে পৃথিবীতে ফেরানোর উদ্যোগ নিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আটকে পড়া 2 নভোচারীর নাম সুনিতা উইলিয়ামস ও বেরি উইলমোর। নাসার এই 2 নভোচারী গেল 5 জুন মহাকাশে যাত্রা করেন। সফরসূচি মাত্র 8 দিনের হলেও যাত্রার সময়ই স্টারলাইনার মহাকাশযানটিতে বেশ কিছু গোলযোগ দেখা যায়। এতে ফুটো হয়ে হিলিয়াম গ্যাস ছড়িয়ে পড়ে বলেও জানা যায়। ত্রুটি দেখা যায় ইঞ্জিনেও। ফলে গেল 2 মাসের বেশি সময় ধরে মহাকাশে আটকে রয়েছেন তারা। এমন অবস্থায় তাদের বহনকারী মহাকাশযানটি নভোচারী ছাড়াই পৃথিবীতে ফিরিয়ে আনা হচ্ছে। ফ্লাইট পরিচালনা ঝুঁকিপূর্ণ হওয়ায় সুনিতা ও উইলমোরকে মহাকাশে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করেই তাদের ফিরিয়ে আনা হবে। টিমের সিদ্ধান্ত অনুযায়ী সবটা হবে। মহাকাশে থাকার ব্যাপারে আমরা কনফিডেন্ট। মহাকাশযানটিতে কি ধরনের প্রযুক্তিগত ত্রুটি দেখা দিয়েছে তা খুঁজে পেতে কয়েক মাস ধরে চেষ্টা করে যাচ্ছেন বোয়িং ও নাসার প্রকৌশলীরা। নানা ধরনের পরীক্ষা চলছে মহাকাশ ও পৃথিবীতে। নাসা জানায় স্পেসএক্স ক্রু ড্রাগন নামের নতুন একটি মহাকাশযানে করে 2025-এর ফেব্রুয়ারিতে তাদের ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। আর এজন্য সেপ্টেম্বরের শেষ দিকে স্পেসএক্সের পরবর্তী মহাকাশযান পাঠানোর কথা রয়েছে। ততদিন পর্যন্ত মহাকাশেই থাকবেন 2 নভোচারী। পৃথিবীতে ফেরার আগ পর্যন্ত মহাকাশ রক্ষণাবেক্ষণের কাজ করবেন তারা। মিলা খন্দকার, চ্যানেল 24। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডের আজকের আয়োজনে এতটুকুই। সপ্তাহে প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সকলকে।